প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনে খেলবে আর নির্বাচন কমিশন নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায়, কিন্তু খেলোয়াড়রা সহযোগিতা না করলে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাবে এবং পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। খেলার ধরন কেমন হবে আসলে তাহলে? এখন আমি আপনাদেরকে এই উত্তরটা দেওয়ার আগে 1/11 একটা সরকার হয়েছিল না, সেটার কথা মনে করে দিই। তারাও কিন্তু 2 বছর থেকে গিয়েছিল। তাতে করে কি হয়েছিল? তাতে করে কি সংবিধান বাধাগ্রস্ত হয়ে গিয়েছিল, নির্বাচন আর করা যায় নাই, এরকম অবস্থা তৈরি হয়েছিল? নির্বাচন যে কোনো সময় সংবিধানের আলোকে করা যায়, এটাকে বৈধতা দিতে হয়। ফলে নির্বাচন টাইমলি হয় নাই বলে মেয়াদ বেড়ে 29-এ যাবে, এটার কোনো যৌক্তিকতা নাই। আর দ্বিতীয় হচ্ছে, আওয়ামী লীগ কত খারাপ কত ভালো এইটার বিবেচনা তো জাতি করেছে। তারাও নিজেদের প্রতি তাদের যে আচরণ সেটা দিয়ে প্রমাণ করে দিয়েছে যে তাদের নৈতিক অবস্থান অত্যন্ত দুর্বল ছিল বলেই তাদেরকে এরকম একটা পরিণতি বহন করতে হয়েছে। কিন্তু আওয়ামী লীগের খারাপত্ব দিয়ে তো আমরা নিজেরা আমাদের ভুল জায়েজ করতে পারি না, বরং আওয়ামী লীগের ভুল যা সেইটাকে সঠিক করার মধ্যে দিয়ে আমরা নিজেদের শ্রেষ্ঠত্বটাকে প্রমাণ করব যে আমরা তাদের চেয়ে ভালো। এখন আওয়ামী লীগ কিন্তু কোনো রেফারেন্স কেস না। আওয়ামী লীগ হচ্ছে ওই জায়গাতেই রেফারেন্স যে গণতন্ত্রহীন শাসক, স্বৈরাচার একটি গণতান্ত্রিক দল অগণতান্ত্রিক শাসনে চলে গেলে কিভাবে জাতি ক্ষতিগ্রস্ত হতে পারে, এগুলা নিয়ে সামনে বহু আলাপ হবে। কিন্তু নির্বাচন কমিশন কি বলেছে দেখেন, বলেছে রাজনৈতিক দল নির্বাচনে খেলবে আর নির্বাচন কমিশন নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায়। নির্বাচন কমিশন নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চায় মানে কি? ওনার শপথই হচ্ছে উনি নিরপেক্ষ রেফারি। উনি চায় আর না চায় কি? না চাইলে তো এটা ছেড়ে দিতে হবে। আর খেলা হলে ফাউল তো হয় না, খেলা হলে ফাউল হলে ওনারা ব্যবস্থা নেবে। রেফারির কাজ সেটা। নির্বাচনী যেসব ফাউল আছে অর্থাৎ নির্বাচনী বিধিমালা লঙ্ঘন, সেগুলি হলে পরে তারা ব্যবস্থা নেবেন। অতীতে আমরা নির্বাচন কমিশনকে দেখেছি তারা সেই ব্যবস্থা নেওয়ার একটা ভান করেছেন, তারপরে সেটা নিতে পারেন নাই। আজকে তিনি বলেছেন যে সারা ঢাকা শহরের পোস্টারে ছেয়ে গেছে, সেটা বলছেন যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে হয়েছে। ওনারা আদেশ জারি করুক, সরকারকে বলুক এই পোস্টার সরিয়ে নেওয়ার জন্য, নির্দেশ দেওয়ার জন্য ওনারা সরকারকে বলুক এই পোস্টারগুলো যাতে সরিয়ে নেওয়া হয়। এবং শুধু তাই না, তারা বলুক যে এই ধরনের আচরণবিধি যারা এরই মধ্যে লঙ্ঘন করেছেন তারা প্রার্থিতা নিয়ে আসলে তাদের প্রার্থিতা গ্রহণ করা হবে না আচরণবিধি লঙ্ঘনের দায়। সেটা না বলে এসব হুমকি ধামকি দেওয়ার কি আছে, তাই না? এইসব হুমকি দামকি দেওয়া তো হচ্ছে আজকে ওইরকম বলা আর কি, আমি কিন্তু ভালো রেফারি। তারপরে আপনি দেখেছেন তো ক্রিকেটে কি হয়, ইন্ডিয়ার সাথে খেলা হইলে সব আম্পায়ার ইন্ডিয়ার দিকে থাকে। তো এইটা বললে তো হবে না। তারপরে হচ্ছে খেলোয়াড়রা সহযোগিতা না করলে নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাবে। খেলোয়াড়রা সহযোগিতা না করলেই তো বরং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রমাণিত হবে, তাই না? খেলোয়াড়রা কোনো ফাউল করে না, তাহলে রেফারির কাজ কি? উনি চুপচাপ মাঠের মাঝখানে বসে বসে এদিক ওদিক তাকায় বাঁশি দিলেই তো হয়। খেলোয়াড়রা রেফারিকে সহযোগিতা করে না প্রত্যেকটা ফাউলের মধ্যে দিয়ে, অফসাইড, থ্রো ইন, এগুলোই তো হচ্ছে খেলার নিয়ম ভাঙা। এবং সেইখানে রেফারিকে এগিয়ে এসে বাঁশি বাজাইতে হয়। তো খেলোয়াড়দের সহযোগিতার জন্য উনি কেন বসে থাকবে? উনি খেলাকে সহযোগিতা করবে তার নিরপেক্ষতা দিয়ে। এবং উনি বলেছে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে। পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হবে যদি নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারায়। খেলোয়াড় কে কি করলো তা দিয়ে হয় না। আমি আপনাকে কতগুলো বিষয় বলি। নির্বাচন কমিশনের পোস্টার এবং ব্যানারের সাইজ নির্দিষ্ট করা আছে। আমি আজকে 21 টিভির দিকে আসতে আসতে হাতিমার্কা নামে একজনের ব্যানার দেখেছি, বিরাট, এবং সেটা সম্পূর্ণভাবে আচরণবিধির লঙ্ঘন। বিশাল শব্দ করে মিছিল হচ্ছে, শব্দ উৎপাত তৈরি করা হচ্ছে। এই পরিবেশ উপদেষ্টা একবার ঢাকা শহরের হর্ন, বাংলাদেশের হর্ন বন্ধ করে দিতে চেয়েছিলেন। আর এখন যে কানের কাছে ঘ্যান ঘ্যান করে বিরাট শব্দ করে, যে 60 ডেসিবেলের উপরে শব্দ করে অদ্ভুত অদ্ভুত সুরে, হিন্দি গানের সুরে প্রচারণা হচ্ছে। এমনিতে না ইন্ডিয়া ভালো না, কিন্তু হিন্দি গানের সুরে নির্বাচনী প্রচার করলে সেটা ভালো লাগে। এখন কেন পরিবেশ উপদেষ্টা বলছেন না যে ঢাকা শহরের শব্দ দূষণ হচ্ছে? এখন তো বলার টাইম যে এই শব্দ দূষণ করা যাবে না নির্বাচনের এই কি বলে প্রচারণার মধ্যে। তারপরে তারা একটা অদ্ভুত কথা বলেছেন, প্রার্থীর প্রতি 10 টাকা। এখন আমার একটা মজার জিনিস বলেন, মানে প্রার্থী প্রতি না, ভোটার প্রতি 10 টাকা। এখন ধরেন আমার আসনে 4 লাখ ভোটার, ওনার আসনে 3 লাখ, আরেকটা আসনে মনে করেন 2 লাখ, তাহলে ওনার হবে 20 লাখ আর আমার হবে 4 লাখ হলে 40 লাখ, আরেকজনের তো 3 লাখ হলে 30 লাখ। তাহলে আসন অনুযায়ী ভোটারের সংখ্যা অনুযায়ী টাকা কমবে আর বাড়বে। কিন্তু ভোটারের সংখ্যা অনুযায়ী টাকা কমলে আর বাড়লে কি মাইকের ভাড়া কমে, রিক্সার ভাড়া কমে? আপনার ভোটার কম, সেই জন্য কি পোস্টারের সাইজ ছোট হয়ে যায়?
প্লেটের দাম, যারা প্রিন্টিং প্রেসে যান তারা জানেন, প্লেটের দাম কমে যায়। আপনি বরং কম পোস্টার ছাপাইলে পার পোস্টারে বেশি পয়সা খরচ হয়। আমি যদি চিন্তা করি যে আমার 3 লাখ ভোটার পোস্টার কম ছাপাবো, তাইলে আমার পার পোস্টারে কস্ট বাড়বে। বরং 4 লাখ ভোটারের জন্য যদি পোস্টার বেশি ছাপি, তাহলে আমার পার পোস্টারে টাকা কমে। এই সব উদ্ভট হিসাব তারা করেন এবং তারপরে মিথ্যা হলফনামার উপরে এই নির্বাচন কমিশন সবাইকে মনোনয়ন দেয় এবং মনোনয়ন যারা পান তারা মিথ্যা ঘোষণা দেন যে আমি টাকা খরচ করি নাই, কিন্তু তারা টাকা খরচ করেন। তারা শুধু যেই পরিমাণ মোটরসাইকেলের পিছনে টাকা খরচ করেন, আমি নিজে গত সরকারের সময় কাছে থেকে নির্বাচন দেখেছি। আমি শুধু দেখতে গিয়েছিলাম কেমনে চুরি করে। এবং সেইখানে আমি আপনাকে বলি, মোটরসাইকেলের টাকা কেমনে দেয় জানেন? মোটরসাইকেলের টাকা দেয় তেল সহ, মোটরসাইকেলের একটা ভাড়া আছে, পিছনে একজন থাকলে আবার তার জন্য পয়সা আছে, আবার প্যাকেট বিরিয়ানির হিসাব আছে। একা মোটরসাইকেল নিয়ে গেলে একটা বিরিয়ানি, সাথে পিছনে থাকলে 2টা বিরিয়ানি। এই প্রশ্নটি আমি সব নির্বাচনের আগে আমি করি যে আসলে তথ্য সেটি সঠিক দিচ্ছে না ভুল দিচ্ছে সেটি যাচ করে কিভাবে নির্বাচন কমিশন কি শুধু মোটরসাইকেল বন্ধ করতে পারবে? যে কোনো নির্বাচনী প্রচারণায় মোটরসাইকেল ব্যবহার করা যাবে না? পারবে না, কারণ তখন প্রার্থীরা এসে বলবে গ্রামে গঞ্জে তো আমার মোটরসাইকেল ছাড়া যাওয়ার উপায় নেই। তাহলে ওনার আরেকটা কাজ বন্ধ করুক, বলুক কোনো প্রাডো গাড়ি, বড় গাড়ি নিয়ে যাওয়া যাবে না। 1500 সিসির বেশি গাড়ি নিয়ে কেউ কোনো প্রার্থী এলাকায় যাইতে পারবে না। কোনো প্রার্থী তার সবচেয়ে দামি গাড়িটা ছাড়া নির্বাচনে যাবে? যাদের পয়সা ছিল না 1 বছর আগে, তারাও দামি গাড়ি সংগ্রহ করেছে। কেন? কারণ তারা নির্বাচনে দামি গাড়ি নিয়ে শো অফ করতে চায় যে আমিও তাদের মতো, আমিও হয়েছি। এটা বন্ধ করতে হবে। খরচ কমানোর আসল জায়গাতে হাত না দিয়ে তারা এইসব বলে 10 টাকা 5 টাকা। 10 টাকা কি পার ভোটারের প্রতি খরচ সম্ভব? 40 লাখ টাকা দিয়ে নির্বাচন করা সম্ভব? 50 লাখ টাকা দিয়ে, 1 কোটি টাকা দিয়ে সম্ভব? একদিনে একটা সিঙ্গাড়া খাওয়া থেকে আমাকে এনসিপির একজন বড় নেতা বলেছেন যে 10 কোটি টাকার নিচে নির্বাচন করা যায় না। আমরা ধরে নিচ্ছি এনসিপি সবচেয়ে কম খরচ করবে, কারণ তারা তো দরিদ্র দল, যদিও এটা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু তাদেরই একজন যদি আমাকে বলেন যে 10 কোটির নিচে নির্বাচন হয় না, তাহলে বড় বড় দলগুলি কত খরচ করবে বলে আপনাদের ধারণা? ওটা মিডিয়ায় দেখেছি আমরা। দেখেছেন না? রেজা ভাই এই বিষয়ে কিছু বলতে চান? আমরা আসলে শেষ করব, শেষ পর্যায়ে চলে এসেছি। যদি আমি এই নির্বাচন কমিশন না, ধন্যবাদ। প্রথম কথা, আমরা আগে থেকে বলে আসছি যে নির্বাচন কমিশন যেটি গঠিত হয়েছে তারা আসলে তাদের কোনো অভিজ্ঞতা বলতে কিছু নেই। এখন তারা বিভিন্ন রকম বক্তব্য দিয়েছেন। আরপিও জনপ্রতিনিধিত্ব যে আইনটি হয়েছে, আমরা মনে করি এটির যথাযথ বাস্তবায়ন হওয়া উচিত। আমাদের এমন কোনো কথাবার্তা বাংলাদেশে এখন আমরা সুশীল অথবা মানুষের মধ্যে নিজেদের একটা তৈরি করবার জন্যে আমরা বলার প্রয়োজন নাই, বরং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং রাজনীতিবিদদের সবার আগে তার মানসিক সংস্কারটা সবচেয়ে বেশি দরকার। সে অনেস্টি ইন্টিগ্রিটির জায়গায় যদি আমরা জনগণ রাজনীতিবিদরা আসতে পারে, তাহলেই শুধুমাত্র সবার অংশগ্রহণে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব। আমরা মনে করি সেই ক্ষেত্রে নির্বাচন কমিশন শুধু অনেকগুলো বক্তব্য দিয়ে না করে, বরং রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে দীর্ঘদিনের যে জঞ্জাল আছে সেগুলোকে সামনে রেখে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে, আমরা সেই প্রত্যাশাই করি। জি।